18 জানুয়ারি বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিরাপত্তায় গানম্যান চান সংসদ সদস্যরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ হুইপের আবেদন। নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে মানুষ, আন্তর্জাতিক বাজারকে দুষছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইল উপনির্বাচনে লড়তে পারবেন না কাদের সিদ্দিকী, আপিলেও মনোনয়ন অবৈধ। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরে আবেদন করেছেন। পুলিশের বিশেষ শাখা জঙ্গি অধ্যুষিত ঝুঁকিপূর্ণ এলাকা জরিপ করে সেসব এলাকার জনপ্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার সুপারিশ করেছে। নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম তার নির্বাচনী এলাকায় জনগণের সাথে কথা বলছেন, প্রতিনিয়ত এলাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, কিন্তু তার সাথে কোনো ধরনের নিরাপত্তা কর্মী নেই। সংসদ সদস্য ইসরাফিল বলছেন, এলাকায় জনগণের কাছে দায়বদ্ধতার কারণেই বাধ্য হয়ে নিরাপত্তার কথা চিন্তা না করেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে হয়। সংসদ সদস্যদেরও তাদের পেশাগত ঝুঁকি যেহেতু সবচেয়ে বেশি, তাই তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু আমার মনে হয় চিন্তা করার একটা সুযোগ এসেছে, সময়ও এসেছে। মাননীয় ডেপুটি স্পিকার মহান সংসদের তিনিও এই বিষয়ে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বেশ কিছু জেলায় যোগাযোগ করে জানা গেছে, গাইবান্ধার ঘটনার পর থেকে জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার এমপিদের যে কোনো অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সার্বক্ষণিক পুলিশ দেয়া সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক সময়ে গাইবান্ধার ঘটনায় আরও অধিকতর আমরা সতর্ক হয়েছি এবং তারা যে ধরনের নিরাপত্তা চান, যদি আমাদের কাছে চান তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেই নিরাপত্তার ব্যবস্থা করি। সংসদের চিফ হুইপ জানিয়েছেন, সংসদ সদস্যদের গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও আলোচনা চলছে বলে জানান চিফ হুইপ। সেক্ষেত্রে অনেকের মধ্যে একটা আতঙ্ক থাকতে পারে, আছে, এবং তারা অনেকেই গানম্যানকে এখন আশা করে যে তাদের গানম্যান দেওয়া হোক। সেই জায়গাটা আমরা এসে গেছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা কিছু কিছু সংসদ সদস্যদের মধ্যে আবেদনও করেছেন এবং সেভাবে তাদের সরকারের প্রধান এবং পার্লামেন্টের যিনি স্পিকার, ডেপুটি স্পিকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপনা হয়েছে গানম্যান দেওয়ার জন্য। অবশ্য পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, কেবল সংসদ সদস্য নয়, যে কোনো পর্যায়ের জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তার জন্য গানম্যান সংসদ সদস্যরা এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আসেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য এনামুল হক, বরিশাল 3 আসনের সংসদ সদস্য টিপু সুলতান আছেন, মোহাম্মদ মিজানুর রহমান আছেন খুলনা 2 আসনের সংসদ সদস্য। জনাব এনামুল হক, আপনি কি নিরাপত্তার অভাব অনুভব করছেন কিনা, গানম্যান চেয়েছেন কিনা? ধন্যবাদ খালিদ। সংসদ সদস্যদের নিরাপত্তা তো বটে, সারা দেশের মানুষেরই নিরাপত্তা দেওয়া উচিত এবং নিরাপদে থাকার জন্য আমরা আশা করি। তবে সংসদ সদস্যরা যেহেতু বিভিন্ন ডাইমেনশনে অটোমেটিকলি তাদের কিছু ইনিমিটি তৈরি হয় বিভিন্ন কারণে, সেজন্যে সংসদ সদস্যদের নিরাপত্তার যে কথাটি উঠেছে ইতিমধ্যেই সেই গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুর আলম লিটনের হত্যার পর থেকে, এইটা একটা গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং আমি মনে করি যে একটা মিনিমাম নিরাপত্তা ব্যবস্থা অন্তত সংসদ সদস্যের থাকা উচিত। আর যে সমস্ত আমরা এলাকায় প্রোগ্রাম করি, যেই জনকল্যাণমূলক যে সমস্ত মিটিং মিছিলে আমরা জয়েন করি, সেখানেও নিরাপত্তার জন্য যথেষ্ট সুযোগ রাখা উচিত। কারণ জনাব এনামুল হক, আপনি গানম্যান চেয়ে আবেদন করেছেন কিনা? কতগুলো না, আমি এখনো করি নাই, তবে আমার মনে হয় যে এটা সরকারিভাবে উদ্যোগ নিয়েই করা উচিত। ইন্ডিভিজুয়াল কাউকে একটা ডেজিগনেটেড নিরাপত্তা। ওকে জনাব এনামুল হক, আমি আসছি আবার আপনার কাছে। আমি টিপু সুলতানের কাছে যাচ্ছি। জনাব টিপু সুলতান, আপনি গানম্যানের জন্য আবেদন করেছেন কিনা, নিরাপত্তার সংখ্যা আপনার মধ্যে রয়েছে কিনা? জনাব টিপু সুলতান। আপনার প্রথম উত্তরে আমি
মনের জন্য কোনো এলাকায় নিরাপত্তাহীনতার কোনো অভাব বোধ করছি না। ওকে, আপনি নিরাপত্তার কোনো অভাব বোধ করছেন না, কিন্তু আমাদের সংযোগটি হয়তো একটু দুর্বল হয়ে গিয়েছে। আমরা এর মধ্যে মোহাম্মদ মিজানুর রহমানের কাছে শুনে আসি। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন কিনা এবং গানম্যান চেয়েছেন কিনা? আমি ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল সবসময় ছিল একটি অশান্ত অঞ্চল। বিশেষ করে আমাদের এই অঞ্চলের গোপন পার্টির কারণে সবসময় একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে আমরা থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পরে আমাদের এই অঞ্চলের ডেভেলপমেন্ট হয় এবং সেই ডেভেলপমেন্টে আজকে আইন শৃঙ্খলার অবস্থা যে অবস্থাতে আছে তাতে আমরা মনে করি যে সার্বিক সমস্ত মানুষের নিরাপত্তা এবং আমাদের নিরাপত্তার বিষয়ে আমরা যেভাবে বর্তমান সরকার ব্যবস্থা করছেন এটা আমি মনে করি যে আর একটু বাড়ানো দরকার এবং সার্বিক ব্যবস্থাপনা, যেহেতু আমাদেরকে দিন রাত যে কোনো সময় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করার দাবি জানাচ্ছে জনাব মিজানুর রহমান? আপনাদের জন্য গানম্যান চাইছেন সেটা ঠিক আছে, আমাদের জন্য কি দাবি করছেন? সাধারণ মানুষ, আমরা মনে করি যে সাধারণ মানুষের জন্য বিভিন্নভাবে শুরুর থেকেই যে ব্যবস্থাপনা আমাদের ছিল বা যে ব্যবস্থাপনা আমাদের আছে সেই ব্যবস্থাপনার আরও যদি প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তার বিষয়ে যদি প্রশাসনের স্পেসিফিক কোনো কিছু আমাদেরকে বলতে পারেন যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল যে বা যে নিরাপত্তা ব্যবস্থা আছে তা আর একটু বাড়ানো উচিত? আপনার কি কোনো স্পেসিফিক সাজেশন আছে আমাদের নিরাপত্তা কিভাবে আর একটু বাড়তে পারে? আমি মনে করি যে যেহেতু র্যাব একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং সেই ক্ষেত্রে পুলিশও বর্তমানে এবং এর সংখ্যা বাড়ানো এবং বিভিন্ন জায়গায় একটা মনিটরিংয়ের মাধ্যমে এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থাটাকে আরও বেশি ভালো এবং পুলিশের সংখ্যা বাড়ানো। জনাব এনামুল হক, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেটি বলছিলেন যে সংসদ সদস্যরা যেহেতু অনেকগুলি বিষয়ে সম্পৃক্ত থাকেন সেই জন্য তাদের অনেক শত্রুও থাকে, কিন্তু আমরা দেখেছি যে সংসদ সদস্যরা, বাংলাদেশের সংসদ সদস্যরা, তারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য এবং অন্য অনেক কিছুই আসলে ত্যাগ করেন। আপনি নিজেও যেমন অনেক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছেন, সেগুলি আপনাদের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে তোলে কিনা? একজন সংসদ সদস্যর আর ব্যবসায়ী থাকা উচিত কিনা? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা জনাব এনামুল হক? না, সংসদ সদস্য নিরাপত্তা আর ব্যবসার কথা দুরকম জিনিস। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, সংসদ সদস্য হিসাবে একটা ডেজিগনেটেড নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত সরকারিভাবে। আমি মনে করি যেমন একজন পুলিশ অফিসারের যেমন একজন এসপির যেমন নিরাপত্তা বডিগার্ড লাগে, সেরকম একটা ডেজিগনেটেড নিরাপত্তা ব্যবস্থা। এরকম না যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তাই নিরাপত্তা দিতে হবে। আমি মনে করি যে আমাদের বর্তমান সরকারের সময় দেশের মানুষ, সকল মানুষই নিরাপদ এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে সংসদ সদস্য ছাড়া আর কোন জনপ্রতিনিধি এই নিরাপত্তা ব্যবস্থা পেতে পারেন? জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেয়র, তাদেরও কি এরকম ব্যক্তিগত নিরাপত্তার দরকার আছে? না, এইটা তো ডেজিগনেটেড আছে, অনেকেই আছে যারা ওই পোস্টে গেলেই নিরাপত্তা পেয়ে থাকে। এরকম আমি মনে করি একজন সংসদ সদস্য সেই পর্যায়ে রাখা, সেটা একটা তার জন্য সম্মানের অ্যাজ ওয়েল অ্যাজ নিরাপত্তা। জেলা পরিষদের চেয়ারম্যান বা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দরকার নাই, এবং জেলা পরিষদের চেয়ারম্যান বা উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারে, তাদেরও দরকার হতে পারে না, দরকার নেই সেটা আমি বলবো না। বাট একটা ডেজিগনেটেড স্কেল থাকে, একটা গ্রেড থাকে, সেই গ্রেড লেভেলে যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আছে আমাদেরও থাকা উচিত বলে আমি মনে করি। জনাব টিপু সুলতান, আপনার কাছে জানতে চাইবো যে সাধারণ মানুষের নিরাপত্তা বোধ বৃদ্ধি করার জন্য আপনি কি সাজেস্ট করেন? আমি যখন আপনাকে এই প্রশ্ন করছি তখন আপনি নিশ্চয়ই জানেন আজকের পত্রপত্রিকার একটি প্রধান খবর যে আওয়ামী লীগ এবং যুবলীগের সংঘর্ষে সুনামগঞ্জের দিরাই এলাকায় 3 জন মৃত্যুবরণ করেছেন, অনেকে আহত হয়েছেন, অনেকের গোলাগুলির মধ্যে আছেন এবং সরকারি দলের বা তার সহযোগী দলের মধ্যে সংঘর্ষ, এটি একটি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সেই নিরাপত্তা বোধ আমরা কিভাবে পাবো? আপনারা 3 জন সংসদ সদস্য এখানে আছেন, 3 বিভাগীয় শহর থেকে আপনাদের কাছে একটু জানতে চাইবো। টিপু ভাই, আপনার কাছে শুরু করি। জি বলেন। আবারও ধন্যবাদ জানাই। আসলে জনগণের নিরাপত্তার জন্য আমাদের ইতিপূর্বে সরকার আমরা সর্বসময় বলি যে জনগণই হলো গিয়া আমাদের মূল নিরাপত্তার জায়গা। আমাদের নিরাপত্তা জনগণ দেবে এবং জনগণের নিরাপত্তার জন্য আমাদের সরকারের সার্বিক ব্যবস্থা, সার্বিক সমস্ত কিছুই উন্নতি করা দরকার। যেমন ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি
যে আপনি আজকে যে প্রসঙ্গটা তুলছেন এইটা আসলে সার্বিক চিত্র না। এক এক সময় এক এক জিনিসটা এক এক ক্ষমতার দম্বে বা ক্ষমতা গ্রহণ করার জন্য তারা এক এক সময় এক এক জিনিস এক এক সময় তারা গ্রহণ করে থাকে। এই কারণে যে জনগণের যে নিরাপত্তার বিঘ্ন হচ্ছে তা না, তবে ইদানিং যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, আমাদের মঞ্জুর হাসান লিটন আমাদের যে মাননীয় সংসদ সদস্যকে হত্যা করার পরে যেই বিষয়টা আমাদের মধ্যে চলে আসছে যে সংসদ সদস্যদের যেখানে নিরাপত্তা নেই সেখানে জনগণের নিরাপত্তাটা কোথায়, এই বিষয়টা এখন চলে আসছে। এই বিষয়টি নিয়ে আমরা জনগণের কাছেও যেভাবে প্রশ্নবিদ্ধ, তারা আমাদের কাছে প্রশ্ন করে, আমরা মনে করি যে এই মুহূর্তে ওই বিষয়টা নিয়েই জনগণ কিন্তু নিরাপত্তাহীনতায় নেই। জনগণ এক ধরনের নিরাপত্তাহীনতায় আছে। জনাব টিপু সুলতান, আপনি যদি মনে থাকে যে সংসদ সদস্যদের পিস্তলের গুলিতে একটি বাচ্চা আহত হয়েছেন, সংসদ সদস্যের ছেলের গুলিতে অন্তত 2 জন মারা গেছেন এবং একজন সংসদ সদস্যদের প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ছবি ছাপানো হয়েছে এবং আরেকজন সংসদ সদস্য খুনের মামলায় পলাতক ছিলেন দীর্ঘদিন। আমরা সংসদ সদস্যরা যে আমাদের নিরাপত্তার মধ্যে হুমকি হয়েছেন সেই ব্যাপারটিও একটু বলবেন কিনা? না না, সংসদ সদস্যরা জনগণের জন্য, আপনি যে প্রশ্ন তুলছেন যে সংসদ সদস্যরা জনগণের জন্য হুমকি, আসলে সংসদ সদস্য তো এই জনগণের এই পার্টের এই ভূখণ্ডের এই মানুষ, তারা এই জনগণের এই লোক, তারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তাদেরও বিভিন্ন ধরনের শত্রুমিত্র পারিবারিক সামাজিক বিভিন্নভাবে গড়ে ওঠে। তারা সেইভাবে হয়তো এক একজন এক একভাবে কাজ করছেন, সে কারণে তারা ওই জিনিসগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মিজান ভাইয়ের কাছে জানতে চাই যে মিজান ভাই, আপনি কি মনে করেন দলের আওয়ামী লীগ একটি অনেক বড় দল, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলিও যথেষ্ট বড়, এই সব দলের মধ্যে যে আমরা অভ্যন্তরীণ কোন্দলের কথা প্রায় শুনি, বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে সেই কোন্দলের কারণে ছাত্রছাত্রী মারা পড়ছে, আজকেও পত্রপত্রিকার খবর 3 জন মারা গেছেন, বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন, এই বিষয়গুলি আপনারা সংসদীয় দলের বৈঠকে বা অভ্যন্তরীণভাবে আলোচনা করেন কিনা? জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি অত্যন্ত হ্যাপি, আমি অত্যন্ত খুশি যে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনাকে একটা কথা নিশ্চয়তা দেই, সেটা হচ্ছে যে আমরা খুলনা বিভাগের, বিশেষ করে আমাদের খুলনা মহানগরীতে আমরা অনেক ভালো আছি। এখানে আমাদের ভিতরে কোনো কোন্দল নেই, আমাদের ভিতরে কোনো দলাদলি নেই, আমাদের ভিতরে কোনো মারামারি নেই এবং কোনো রকমের কোনো এই ধরনের কোনো সম্পৃক্ততা নেই যে কেউ কাউকে আঘাত করবে বা কেউ কাউকে অপ্রস্তুত করবে। আপনাকে ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান। খুলনা আপনারা ভালো আছেন, কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় যে আমরা খারাপ আছি সেটি আপনাকে ভাবায় কিনা? হ্যাঁ, সেইটাই। এটা আমাকে আমি মনে করি যে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং তিনি সবসময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন দলকে ঐক্যবদ্ধ রাখা, দলের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকবে। আমাদের ভিতরে যারা বিশেষ করে এই ধরনের পরিকল্পনা করে দলের বিভ্রান্তি ছড়িয়ে যারা আমাদের ভাবমূর্তি নষ্ট করে যায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই কারণে দলের পুরনো যারা মানুষগুলি তাদের মূল্যায়িত করে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজগুলি করতে হবে। আমরা আশা করব যে মাননীয় সংসদ সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর মতো ভাবতে শুরু করবেন। আমরা জনাব এনামুল হক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির আগে যে বিষয়টি আমাদের কাছে প্রশ্ন হিসেবে এসেছে, সাধারণভাবে সংসদ সদস্যরা যদি এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন তবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন কিনা, এই বিষয়টি আপনারা ভেবেছেন কিনা? জনাব এনামুল হক, জনাব টিপু সুলতান, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আমি ফিরছি একটু পরে। এনাম ভাই, নিরাপত্তা বলা আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলতে পারে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই নিরাপত্তা বলয় তুলে করে জনপ্রতিনিধি চলতে পারে না। বিশেষ করে আমাদের যারা সংসদ সদস্য বা এই লেভেলের যারা জনপ্রতিনিধি, তাদের প্রতিনিয়ত জনগণের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। সুতরাং কমপ্লিট একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা থাকতে কখনোই পারি না। সেই জন্য আমি মনে করি যে একটা ডেজিগনেটেড লেভেলে নিরাপত্তা দেওয়া উচিত এবং জনগণই আমাদের নিরাপত্তা দিয়ে থাকে বেশিরভাগই। এর সঙ্গে আমাদের যেই গানম্যানের কথা উঠছে, এটা আসলে ইন্ডিভিজুয়াল একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে কেন্দ্র করে এসছে। সুতরাং যেখানে এরকম খুবই ডেঞ্জারাস মনে হয় সেসব জায়গায় করা উচিত এবং আমি মনে করি যে
যেই সংসদ সদস্যদের নিরাপত্তার কথা আসলে যে সকলের কথা চলে আসে, এই জিনিসগুলোও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। এনাম ভাই আমি খুব দ্রুত আরেকটি বিষয়টি জানতে চাইবো যে জেলা পরিষদ নির্বাচনের সময় দেখেছি আমরা, বা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে এমপি সাহেবের দল, উপজেলা চেয়ারম্যান সাহেবের দল, জেলা চেয়ারম্যান সাহেবের দল, দলীয় সভাপতির দল, এরকম নানা রকম দল, অন্তর্গত এরকম আমরা দেখতে পাচ্ছি। আপনি আপনার দলের ভিতর থেকে নিরাপত্তার কোনো আশঙ্কা বোধ করেন কিনা, যে আপনার দলের কেউ এসে আপনাকে আসলে কোনো ক্ষতি করতে পারে? বা বিশেষ করে ঠিকই বলছেন, এটা আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলা। আমার এই এলাকায় এই ধরনের কোনো সমস্যা নেই, আমার দলীয় কোন দল উপদল নেই, আমরা সকলে একমত হয়ে জননেত্রী শেখের নেতৃত্বের দল পরিচালনা করি। আপনার এই ধরনের কোনো শঙ্কা নেই। এনাম ভাই আপনাকে ধন্যবাদ। টিপু ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এরকম কোনো আশঙ্কা করেন কিনা যে আপনার কোনো দলেরই কোনো লোকজন আপনার জন্য কোনো হুমকি হয়ে আসতে পারে কিনা? টিপু ভাই। না, আপনাকে ধন্যবাদ। না, এরকম কোনো আশঙ্কা আমার মধ্যে নেই, এবং আমাদের এই এলাকায় আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এখানে প্রতিনিধি দিয়েছি, আমরা সেভাবেই জয়যুক্ত হয়েছি। আমাদের এখানে কোনো নিরাপত্তারও কোনো সমস্যা নেই, জনগণেরও নিরাপত্তার তেমন করে আমরা সমস্যা লক্ষ্য করছি না। তবে আপনি যেভাবে আমাদের রাজশাহীর মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন করেছিলেন যে আমাদের যে নিরাপত্তা বলয়ের মধ্যে থাকলে আমরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বো কিনা, আমি এই প্রশ্নটা আপনার একটা চমৎকার প্রশ্ন, যে আমিও আশঙ্কা করছি যে যারা আসলে জনপ্রতিনিধি, শব্দটা হলো গিয়ে জনপ্রতিনিধি, আমরা জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা যদি আজকে তাদের কাছ থেকে দূরে সরে যাই, তারা যদি প্রশাসন আমাদেরকে যদি একটা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়, আমরা তো কোনো অফিসের কর্মকর্তা না যে আমরা শুধুমাত্র অফিসে বসে থাকবো, আমাদের সমস্ত দেশে ঘুরে বেড়াতে হবে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে, সেখানে তো একজন পুলিশ দিয়ে কোনো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা যায় না। আপনি নিশ্চয়ই গল্পটা জানেন যে লক্ষিন্দারকে বাঁচানোর জন্য লোহার সিন্ধুকের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু তাকে বাঁচাতে পারে নাই। সুতরাং ওই একজন পুলিশ দিয়ে, একজন গানমান দিয়ে কোনো নিরাপত্তা আসে না। জনগণই হলো গিয়া মূল নিরাপত্তা, জনগণের উপরে আস্থা রাখতে হবে, জনগণ হলো গিয়া আমাদের মূল শক্তি। যেটি জনাব এনামুল হক বলছিলেন। জনাব টিপু সুলতান, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আধিপত্য বিস্তারের জন্য দলের মধ্যে যে কোন্দল অন্দর কোন্দল, সেটি আপনার মনে কোনো আশঙ্কা জাগায় কিনা, যে দলের মধ্যে থেকে আপনি আসলে, বা দলের কোনো লোকের মধ্যে থেকে আপনি আসলে কোনো হুমকির মধ্যে পড়তে পারেন? আর নিরাপত্তা বলয়টির জনবিচ্ছিন্নতার কথা যদি একটু বলেন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জি, ধন্যবাদ। আসলে এই ধরনের কোনো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে এই ধরনের কোনো বিষয় আমার দলের ভিতরে আছে, বা সেই ধরনের কোনো বিষয় নিয়ে আমি চিন্তিত। তবে নিরাপত্তা বলয়ের যে বিষয়টি আপনি বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে নিরাপত্তা বলয় আমাদেরকে জনবিচ্ছিন্ন করতে পারে, অবশ্যই পারে। এবং আমরা মনে করি যে এই জনবিচ্ছিন্নতা কাটানোর জন্য যে কয়েকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি যদি আমরা অনুসরণ করি, তাহলে দেখা যাবে যে আমরা এই বিষয়গুলো যেমন সতর্কও থাকতে হবে, আবার জনগণের সাথে মিশতেও হবে, এবং পাশাপাশি সার্বিক সমস্ত ব্যবস্থাপনাটা এবং জনগণকে মোটিভেশনটা করতে হবে, যা জনগণই যেন আমাদের নিরাপত্তার বিষয়টি তারা বেশি ভাবে আমাদের থেকে। সরকার তো ভাবছেই, সরকার তো একটা তার নিরাপত্তা বলয় তৈরি করেই আছে, এবং সেই নিরাপত্তা বলয়ের সাথে আমাদের সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে, এবং আমরা যারা আসলে নিরাপত্তা নিশ্চিত করতে। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব টিপু সুলতান, জনাব এনামুল হক, আপনাদের অনেক ধন্যবাদ। এর স্পিকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। বছরের শুরুতেই বাড়ল চার নিত্য পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে চাল, চিনি, ময়দা ও রসুনের দাম। এদিকে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 5 টাকা বাড়াতে সরকারের মনিটরিং সেলকে চিঠি দিয়েছে সরবরাহী কোম্পানিগুলির সমিতি। প্রতিদিনের দরকারি পণ্যের দাম বৃদ্ধি বিপাকে ফেলেছে নিম্ন আয়ের মানুষকে। ময়দার দাম বৃদ্ধিতে বিপদে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। রসুন ও সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণে হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন সরবরাহীকারীরা। ডিসেম্বর শেষে দেশে মূল্যস্ফীতি ছিল 5.3%। পণ্যের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির উপর নতুন করে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিনের পণ্যের দাম নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ক্যাবের উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম, খাতুনগঞ্জের ব্যবসায়ী বণিক বুক সমিতির সাধারণ সম্পাদক সগির আহমেদ, বগুড়া থেকে আছেন আমাদের উত্তরাঞ্চলের প্রধান হাসিবুর রহমান বিলু। আমি জনাব চট্টগ্রাম থেকে আসানুল্লাহ জাহিদি আছেন আমাদের সাথে। আমি আসানুল্লাহ জাহিদির কাছ থেকে জানতে চাইবো যে জাহিদি ভাই, সপ্তাহখানেকের মধ্যেই চাল, চিনি, ময়দা ও রসুনের দাম বেড়ে গেছে বা বাড়ছে, এই দাম বাড়ার ক্ষেত্রে কি যুক্তি রয়েছে?
জনাব আহসানুল্লাহ জাহিদি। ধন্যবাদ খালেদ ভাই। আসলে যে পণ্যের কথা আপনি বলেছেন সেগুলো না আমাদের আসলে আমদানি নির্ভর, যার কারণে বিশ্ববাজারে দাম বাড়তে থাকলে আমাদের এখানে দাম বাড়ায়। আর এই বাজারটা স্থিতিশীল রাখতে হলে আমার দুইটা পরামর্শ আছে। একটা হচ্ছে আমাদের কৃষকের পণ্যের দাম নিশ্চিত করতে হবে। কৃষকরা যখন পণ্য উৎপাদন করে তখন তাদের দামটা যদি নিশ্চিত করা যায় তাহলে আমরা উৎপাদনটা আরও বেশি পাবো। আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যখন আমাদের কৃষকরা যে সময় পণ্যে মাঠ থেকে উত্তোলন করে তখন আমদানিটা বন্ধ রাখতে হবে। তখন কৃষকরা যখন এই দামটা ওদের ন্যায্য দামটা পাবে তখন আরো জাহিদি ভাই আপনাকে ধন্যবাদ। বগুড়া একটি বাজারের সামনে আছেন জনাব হাসিবুর রহমান বিলু। বিলু ভাই, এই বাজারে কি ইতিমধ্যে জিনিসের দাম বেড়ে গেছে, মানে স্পেশালি চিনি, ময়দা, রসুনের দাম কি বেড়ে গেছে? ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য আবেদন করেছেন সরকারের মনিটরিং সেলের কাছে কোম্পানিগুলির সমিতি। বাজারের কি অবস্থা বিলু ভাই, এবং কি যুক্তি দিচ্ছেন যারা দাম বাড়িয়ে পণ্য বিক্রি করছেন তারা? খালেদ ভাই ঠিকই বলেছেন, ইতিমধ্যে চিনি, ময়দা, আটা এবং চালের দাম বেশ কিছুটা বেড়েছে। আমি একটু আগে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে গত সপ্তাহের তুলনায় এইবার যে কয়টি পণ্যের কথা বললাম সবগুলোরই দাম বাড়তি দিকে, বিশেষ করে ভালো মানের চালে কেজি প্রতি 2 টাকা পর্যন্ত বেড়েছে, আটার ক্ষেত্রে 1 টাকা, ময়দার ক্ষেত্রেও 1 টাকা, তবে প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে একটু কম বেশি হচ্ছে বলেই তারা আমাকে জানিয়েছেন। আর অন্যান্য বিশেষ করে যদি আপনি আটার কথাটাই ধরেন, সেটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক দোকানেই মান ভেদে বেড়েছে 1.5 টাকা পর্যন্ত, এমনটাই বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছে। আর আপনি জানেন যে এই বাজারটি বিশেষ করে বগুড়ার ভিতরে যে বাজারটিতে সবসময় লোকজন লেগে থাকে, সবসময় ক্রেতা থাকে, সেটির মধ্যে এই ফতেয়ালি বাজার অন্যতম, এবং এখানে সব ধরনের পণ্যেরই কেনা বেচা হয় আমরা দেখতে পেয়েছি। এবং বলা যায় যে চিনির দাম বেড়েছে গত এক সপ্তাহে প্রায় কেজি প্রতি মান ভেদে 3 টাকা পর্যন্ত, এমনটাই বলছেন। তবে এখন পর্যন্ত সয়াবিন তেলের কোনো দাম বাড়েনি। তবে ইতিমধ্যেই আমার সামনেও কয়েকজন বিভিন্ন কোম্পানির যারা প্রতিনিধি আছেন তারা এসে দোকানদারকে জানিয়ে গেছেন, তারা দোকানদারকে বলে গেছেন যে আগামী সপ্তাহ থেকে অন্তত লিটার প্রতি 5 টাকা করে বাড়তে পারে সয়াবিনের, এমনই ধারণা তারা দিয়ে গেছেন। আর সেই দাম অবশ্য আজকে এখন পর্যন্ত বাড়েনি বলছেন বিলু ভাই। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাথে অধ্যাপক এম শামসুল আলম আছেন। অধ্যাপক এম শামসুল আলমের কাছে এই যে চিনি, ময়দা, রসুনের দাম আমদানির সাথে নির্ভরশীল বলে, আমদানি নির্ভরশীল বলে তারা এই মুহূর্তে যে দাম বাড়িয়েছে তা আপনি কতটা যৌক্তিক মনে করছেন? আমি এই ধরনের বৃদ্ধিকে যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে মনে করি না, কারণ তাদের আমদানি ব্যয় কত এবং সেই আমদানি ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সরবরাহকৃত ব্যয় কত হবে তা নির্ধারণ করার দায়িত্ব ট্যারিফ কমিশনের। ট্যারিফ কমিশন মূলত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পুরাটাই সরকারের পরিবর্তে ব্যবসায়ীদের হাতে চলে গেছে এবং তারা যেভাবে নিয়ন্ত্রণ করে সেভাবেই নিয়ন্ত্রিত হয়। মূল্য বৃদ্ধি এবং মূল্য নিয়ন্ত্রণ এটা সরকারের কোনো ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি কি মনে করেন যে এই মূল্য নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব? যেগুলি আসলে স্পেশালি আমদানি নির্ভর যেগুলি পণ্য, সেগুলি কি মূল্য নিয়ন্ত্রণ মুক্ত বাজারে কি সেগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব? জি, আমি মনে করি কম্পিটিশন কমিশন ছিল না, কম্পিটিশন কমিশন গঠন হয়েছে, কম্পিটিশন অ্যাক্ট তৈরি হয়েছে, বিএসটিআই মূল্যের মান, পরিমাণ, এগুলো সেবা, এগুলো মান স্ট্যান্ডার্ডাইজেশন করে দেওয়ার কথা, যদিও সেগুলো ফলপ্রসূ নয়। ভোক্তা অধিদপ্তর অলরেডি ভোক্তাদের স্বার্থ এবং অধিকার সংরক্ষণ করে। এইসব প্রতিষ্ঠানগুলো যদি সমন্বিতভাবে কাজ করে এবং ভোক্তাদের অধিকার এবং স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। আমি আবার জনাব আহসানুল্লাহ জাহিদি আপনার কাছে আসতে চাই। আপনারা আমদানিকারকরা ইচ্ছা মতো পণ্যের দাম বাড়ান, যখন আপনাদের দাম বাড়াতে হয় সেই ক্ষেত্রে আপনারা কারো অনুমোদনের তোয়াক্কা করে না। এটি ভালো না খারাপ নাকি? মুক্তবাজার অর্থনীতিতে এরকমই হওয়ার কথা, কিন্তু যেহেতু আপনারা অল্প কয়েকজনই আসলে চাল, চিনি, ময়দা, রসুনের মতো পণ্যগুলি আমদানি করেন, সেই ক্ষেত্রে কি একটি প্রতিষ্ঠান এরকম থাকা উচিত কিনা, যেটি আগে ট্যারিফ কমিশন যে দায়িত্ব পালন করার কথা? জাহিদি ভাই কি বলবেন? খালেদ ভাই ধন্যবাদ। আপনার কথায় আসি। আপনি বলেছেন মুক্তবাজার অর্থনীতি, সেখানে পণ্যকে বিশেষ করে রসুন, পেঁয়াজটা পেরিশেবল আইটেম, এগুলোকে কখনো আটকিয়ে গুদামজাত করে বাজার বাড়ানো যায় না, এটা কখনো সম্ভব নয়। আর
যেহেতু আপনি বলেছেন যে মুক্তবাজার অর্থনীতিতে কে কোন দিকে মাল আনবে, কিভাবে বিক্রি করবে, সেটা কেউ বলতে পারে না। সবাই চেষ্টা করে তার পণ্যটা ঠিকভাবে এসে ন্যায্য মূল্যে পাওয়ার। আপনি দেখবেন কেউ কাউকে, আর আমাদের বিশেষ করে খাতুনগঞ্জ, চাকতাই খাতুনগঞ্জ বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ পাইকারি মার্কেট। এখানে কোনো অবস্থাতে কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত। কিন্তু আপনারা মূল্যটি যে বাড়ালেন, প্রফেসর শামসুল আলম যে প্রশ্নটি করেছেন, জাহিদ ভাই, প্রফেসর শামসুল আলম যে প্রশ্নটি করেছেন, আপনারা যে মূল্যটি বাড়ালেন সেটা কোন যুক্তির প্রেক্ষিতে বা কোন বিষয়ের প্রেক্ষিতে সেটি বাড়ালেন, সেটি কি কোনো অনুমোদন নেয়ার দরকার ছিল বলে মনে করেন? আমরা ইচ্ছা করে কখনো মূল্য বাড়াই না খালেদ ভাই, আমরা কখনো ইচ্ছা করে মূল্য বাড়াই না। বাজার কমা ভাড়াটাও নির্ভর করছে বাইরের বাজারের উপর। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পণ্যের বাজার বাইরের উপর নির্ভরশীল। জাহিদি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি বিলু ভাইয়ের কাছে একটু 30 সেকেন্ড শুনতে চাই। বিলু ভাই, আপনি কি জাহিদি ভাইয়ের কথার সাথে একমত যে আমদানিকারকরা আসলে বাজারের দাম, কোন পণ্যের দাম বাড়ান না, তারা বাইরের মূল্যের উপরই আসলে নির্ভর করে জিনিসের দাম কম বেশি হয়? খালেদ ভাই, সেই জায়গা থেকে যদি বলেন যে তারা আমদানির কথা বলছে, খুব সামনেই আমাদের রোজা, তাহলে হয়তো বুটের দাম বাড়ে নাই। বুট তো আমদানি করতে হয় অনেক ক্ষেত্রে আমাদের এখানে। মসুরের ডালের দাম বাড়েনি, মুগের বাড়েনি, সেগুলো কিন্তু আগের মতোই রয়েছেন। আর আমার কাছে যেটা মনে হয়েছে বিগত বছরগুলোতে এই দাম বাড়া বা কমার বিষয়গুলো নিয়ে দেখতে, এটা নির্ভর করছে আসলে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে তাদের ইচ্ছার উপর। তারা মনে করলে বাড়িয়ে। বিলু ভাই, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা বলছেন, প্রফেসর এম শামসুল আলম, আপনার কি জাহিদি ভাইয়ের কথা যৌক্তিক মনে হচ্ছে কিনা যে তারা আসলে কোনো কিছু দাম বাড়ানো এবং তারা গুদামজাত করে দাম বাড়ানোর অবস্থা এখন নেই? আমাদের যদি 20 সেকেন্ড একটু বলেন স্যার। আমি জাহিদি সাহেব যে কথা বললেন সে কথাটাকে 100% সমর্থন করি। কারণ মুক্ত বাজারের যে কথা বলা হচ্ছে, মুক্ত বাজারে কম্পিটিশন থাকে, আমাদের বাজারে কোনো কম্পিটিশন নেই। সিন্ডিকেট দ্বারা মূল্য নিয়ন্ত্রিত, তারা কৌশলে বিভিন্ন অজুহাতে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং মূল্য বৃদ্ধি করে। এটাই সত্য, এটাই হচ্ছে বাস্তব, এটাই আমাদের ভাগ্য, তারাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। প্রফেসর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। জাহিদি ভাই, সিন্ডিকেট থেকে মুক্তি পেতে কি আমরা পারবো কোনোদিন? আপনি যদি আমাদেরকে এক কথায় বলেন। আমার জানা মতে আমাদের খাতুনগঞ্জে এবং চট্টগ্রামে কোনো সিন্ডিকেট ব্যবসায়ী নাই। জাহিদি ভাই, আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ এবং প্রফেসর এম শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। স্পিকে বিরতি নিচ্ছে একটি। টাঙ্গাইল 4 আসনে উপনির্বাচনে মনোনয়ন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বাতিলের রায় বহাল থাকলে বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছে নির্বাচন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন খান। জনাব ইয়াসিন খান, ঋণ খেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল। তার ঋণ খেলাপের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল কি, যেটি উনি অনেকবার বলেছেন যে ঋণ খেলাপের কোনো প্রমাণ তার বিরুদ্ধে আসলে নেই? আপনি জানেন, নির্বাচন কমিশনে বা রিটার্নিং অফিসারের সামনে এই সমস্ত বিষয়গুলোর যে তথ্যপত্রগুলো আসে, এইগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বা সংশ্লিষ্ট ব্যাংক থেকে আসে। তো সংশ্লিষ্ট ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক তাদের সিআইবি রিপোর্টে যে তাদের ঋণ খেলাপির তালিকায় তার নাম আছে কি না আছে তার চিঠির মাধ্যমে জানিয়ে দেন। যেদিন কাদের সিদ্দিকী সাহেবের নমিনেশন বাছাই করা হয়, 13 তারিখ সেদিন ডেট ছিল, এই বাছাই করাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে এবং অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল শাখা থেকে আঞ্চলিক অফিস থেকে চিঠি দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয় যে তার নাম ঋণ খেলাপির তালিকাভুক্ত আছে এবং উনি ঋণ খেলাপি। তো সেই হিসাবে রিপ্রেজেন্টেশন অফ পেপারস অর্ডার 1972 যে আর্টিকেল বা সেকশন 12M এর বিধানে বলা আছে, কেউ যদি ঋণ খেলাপি থাকে তার নির্বাচন তিনি করতে পারবেন না। তো সেই জন্য সেই বিধিটা অনুসরণ করে রিটার্নিং অফিসার এই চিঠিগুলোর বরাত দিয়ে তার নমিনেশনটা বাতিল করেন, রিজেক্ট করেন। ওকে, জনাব ইয়াসিন খান, হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকী আপিল করেছিলেন, তো সেই ক্ষেত্রে কাদের সিদ্দিকীর আপিল খারিজ হয়ে গেছে আপিল বিভাগে। আর কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ তার রয়েছে কিনা কাদের সিদ্দিকীর? আমরা এই মামলাটার শুনানিকালে, গতকালকে শুনানি ছিল, আমরা আজকে ফুল বেঞ্চে শুনানি হয়। আপনি জানেন অ্যাপিল ডিভিশনের ফুল বেঞ্চের 8 জন বিচারপতি, সমস্ত বিচারপতিদের আমরা যখন শুনানি করেছি তাদেরও তো কিছু আলোচনা অভিব্যক্তি আমরা বুঝতে পেরেছি। এই মামলাটার যে অবস্থা, এতে
পরবর্তী পর্যায়ে আপনি জানেন নির্বাচন কোনো মামলা হাইকোর্টে যদি কোনো আদেশ হয় সেই আদেশের বিরুদ্ধে সাধারণত এই সমস্ত যেগুলি খারিজ হয়ে যায় এইগুলির বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি না। জনাব ইয়াসিন খান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।